চল Laravel batch 8 এর ক্লাস নাম্বার 21 ওকে সো আজকে আমরা কমেন্টস পার্টটা দেখার চেষ্টা করব এবং কমেন্টস ম্যানেজমেন্টটাকে আমি হোমওয়ার্কেই দিয়ে দিব এবং ম্যানেজমেন্টকে ওখান থেকে পাবলিশ করলে এখানে দেখা যাবে আর পাবলিশ না করলে দেখা যাবে না তো প্রজেক্টটাতে যখন আমি ঢুকবো প্রজেক্টের অথেন্টিকেশনটা হয়েছে বিশেষ করে ফ্রন্ট এন্ড অথেন্টিকেশন এবং ডিজাইনটা যদি আপনারা ঠিক করে নিতে চান ডিজাইনটার মধ্যে আপনারা এটাকে নিয়ে আসবেন আর সেক্ষেত্রে ই কমার্সেও কিন্তু এরকম ফ্রন্ট এন্ড অথেন্টিকেশন লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অথেন্টিকেশন আপনি দিলেন ফ্রন্ট এন্ড ইউজারদের জন্য আপনি কিন্তু এই অথটাকেই ইউজ করলেন একই প্রসেস তো আমরা যখন আমাদের প্রজেক্টে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আইডি কি ছিল ভুলে গেলাম তো এটা অসুবিধা নাই এরর আছে হ্যাঁ তো ডেটাবেসে আমাদের কাছে আছে মনে হচ্ছে ঢুকেছে এবং ব্যাক বাটনও কাজ করেছে রাইট তো ওখানে যে প্রবলেমটা আছে আমি বলি কাজটা অনেক সহজ ছিল হ্যাঁ 5.2 তেও বেশ ঠিকই ছিল যে আমাদের তো পেইন হলো না আমরা নতুন করে একটা অথ ফাংশন তৈরি করে নিয়ে ব্যাক বাটনের ইস্যুটাকে রিসলভ করেছি বাট আলটিমেটলি ফ্রেমওয়ার্ক ল্যারাভেল কিন্তু এই প্রবলেমে পড়েই আছে ওর যে ম্যানুয়াল তো আমরা করে এটাকে স্ট্রিক করেছি বাট ওখানে কিন্তু ব্যাকে চলে যাচ্ছে খেয়াল করেছেন তো লগ আউটের পরও লগ ইন করার পরেও তারা ব্যাকে চলে যাচ্ছে ওই প্রবলেমটা এখনো 100% সর্ট আউট হয় নাই মানে পিএসপি অথ মানে ল্যারাভেল অথ আচ্ছা আমরা এখন যে জায়গাটাতে কাজ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি লগ ইন করার পর এখানে রেজিস্ট্রেশনের পরেও লগ ইন হচ্ছে রাইট আবার লগ ইন দিয়েও আমি লগ ইন করতে পারি তো ইউজার আইডি কি ছিল গতদিনে রুস্তম আলী 444 পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমি তো অলওয়েজ এক এক করেই দিই 6 পর্যন্ত দিই রুস্তমকে মেলাতে পারছে না কেন আচ্ছা ঢুকেছে হ্যাঁ 6টা 1 না 6টা 1 থেকে 6 পর্যন্ত হ্যাঁ এখন যে ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের ঘটাতে হবে সেটা হচ্ছে যে এই যে মোর আছে না মোর বাটনে গেলে আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন নিচের দিকে লিভ এ কমেন্টস নেম ইমেল ফোন আর মেসেজ তো এই কেসে এটা গেস্ট ওরিয়েন্টেড হ্যাঁ এটা গেস্ট রিলেটেড দেখেন যেটা আমরা করব যেহেতু আমরা লগইন করে ঢুকেছি ইউজারের নাম আমার কাছে আছে বা আমি তুলে নিতে পারবো ইমেল অ্যাড্রেসও আছে ফোন নাম্বার আমাদের তো রাখাই হয় না জাস্ট মেসেজটা আমরা রাখলেই কিন্তু পারি হ্যালো হ্যাঁ ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে যখন আমরা কমেন্টস নিব এই কমেন্টসটা বেসিক্যালি মানে এরা যে টেমপ্লেটটা করেছে এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে লগইন ফগইনের দরকার নেই হ্যাঁ সরাসরি সে এসে কমেন্টস করে চলে যাবে তো সেক্ষেত্রে তার নাম ইমেল ফোন সবই আমাদের হাতে থাকছে বাট আমরা এক ধাপ এগিয়েছি কারণ আমরা তো অথটাকে দুইভাবে ম্যানেজ করতে চাচ্ছি দুইটা অথ আমি একটা অ্যাপ্লিকেশনে দিয়ে দেখাতে চাচ্ছি এই যে ব্লগিং সিস্টেমটা এখানে কিন্তু ফ্রন্ট এন্ড অথের কোনো দরকার ছিল না তো যেহেতু করেছি আমরা এই জন্য করতে যাচ্ছি কি না তার নাম তো আমাদের কোথায় আছে ইউজার টেবিলে আছে ইমেল অ্যাড্রেসও আছে ফোন নাম্বারটা আমাদের হয়তো নেই যে আমরা যদি রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বার নিয়ে নিই রাইট সেটা পসিবল মেসেজটা বেসিক্যালি আমার পোস্টটা তো এই পোস্টটা দেওয়ার ব্যবস্থা করতে হবে আর নিচের দিকে পোস্টের ডিসপ্লে আছে রাইট নিচের দিকে পোস্টের ডিসপ্লে আছে এখন
পোস্টের এই জায়গায় একটু দেখেন এই ইমেজের ব্যবস্থা, আবার রিপ্লাই করার যে ব্যবস্থা, এটা আরেকটু অ্যাডভান্স থিংস রিপ্লাইটা। বাট ইমেজের যে ব্যবস্থাটা, আমি কিন্তু যদি চাই যে আমি তো লগ ইন করে ঢুকেছি, আমি ক্লিক করলাম, আমি প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে কি দেখাবে, তার নাম, মোবাইল নাম্বার, ইমেল, তার নাম, মোবাইল নাম্বার, এইরকম ইমেল অ্যাড্রেসটা দেখাবে। আপাতত আমরা তাই রেখেছি। যদি আমরা নতুন করে এখানেই মনে করেন যে এখানে একটা ফর্ম দিলাম, সে তার ফোন নাম্বার দেবে এবং তার প্রোফাইল পিকচার আপলোড করবে, পারবো না? ফ্রন্ট এন্ড থেকে একজন ব্লগার ঢুকলো, মানে কমেন্টার ঢুকলো বা ইউজার ঢুকলো, সে তার প্রোফাইলটা বানালো, কারণ সে যখনই কোনো কমেন্টস করবে ওখান থেকে নিয়ে কি আমরা তার প্রোফাইল ইমেজটাও শো করাতে পারবো না? সবই তো সম্ভব, রাইট? আচ্ছা, বাট এই যে কাজটুকু, এখানে একটা ছোট্ট লজিক আছে। লজিকটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে এরকম যে আপনি যখন এই কমেন্টস বক্সটা দেখবেন তখন কি হবে, আপনাকে লগড ইন অবস্থায় থাকতে হবে। আর লগড ইন অবস্থায় না থাকলে আপনি কমেন্টস বক্সটা দেখতে পাবেন না। এখন পর্যন্ত যে সিচুয়েশন, আমরা যদি লগ আউট হই, একটু খেয়াল করেন, লগ আউট হলেও কোনো একটা ব্লগের যদি আমরা ডিটেলে যাই, আমরা কিন্তু ওই কমেন্টের বক্সটাকে দেখতে পাচ্ছি। এইটা প্রথমে হাইড করে দিতে হবে। লগ আউট অবস্থায় আপনি কমেন্টের বক্স দেখতে পাবেন না। যদি এখানে একটা লিংক দিয়ে দেন, প্লিজ লগ ইন টু কমেন্টস, আপনি দিয়ে দিতে পারেন যে আপনি লগ ইন করেন, তারপরে কমেন্টস করেন। এই জায়গায় আবার রিডাইরেক্ট করব, এটা কি সেট করা তো সেশনে কোন লিংকে আছে, মানে এই পোস্টে আপনার পর এখানে আপনি সেশনে ওই ব্লগের আইডিটা রেখে দিলেন, লাস্ট ব্লগ আইডিটা আপনি সেশনে রেখে দিলেন, ওভাবে আপনি রিডাইরেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যে আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে লগ ইন চেক করলেন যে আপনি লাস্ট আইডিটা কত ছিল, সেখানে আপনি ঢুকে গেলেন। অনেক ওয়েবসাইট এখন এটা লগ ইন করলে অন্য পেজে নিয়ে যেতে বা লগ ইন পেজে হোম পেজেই মেইনলি নিয়ে যায়, মোস্টলি হ্যাঁ হোম পেজেই নিয়ে যায়। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে কিছু লজিক ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করি। ছোট্ট ওই যে লজিকটা, যে প্রথমে যে অথ ইউজার যে ফাংশনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করি। কোথায়? ব্লগ ডিটেলস। এই যে আইডিয়াগুলো জেনারেট করছেন না আপনারা, এটা সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন। আপনি এই প্রবলেমটা সলভ করলে আপনি কিন্তু আপনার কনসেপ্টটা ধরা যেতে পারে ক্লিয়ার। আমি বোঝাতে পেরেছি? আমি আবারও বলছি যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কাজ জানলে গুড এনাফ জব আছে, কাজ জানলে গুড এনাফ জব আছে। অনেকেই বলে থাকে যে আমি অনেকদিন ধরে পাশ করে বসে আছি, বাট আমি জব পাচ্ছি না, এই ফিল্ডের অবস্থা মরক লেগেছে। হ্যাঁ, জব নাই, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, এটা সেটা অনেক কিছু, বাট জব কিন্তু আছে, প্রচুর জব আছে। কাজ জানা থাকলে আপনার জব আছে। গতকালকে একটা জব অফার আসছে, লোকই চেয়েছে। সুইডেন বাংলাদেশ যৌথ উদ্যোগে একটা সফটওয়্যার কোম্পানি ওপেন হয়েছে লাস্ট মান্থে। রিক্রুটমেন্ট চলছে, আর ওই লেভেলের লোক পাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্টে লোক পাওয়া কিন্তু খুব কঠিন, ডিফিকাল্ট জব, রাইট? যেন অনেকদিন ধরে রিক্রুটার হিসেবে কাজ করে, যে যাদের হাত দিয়ে অনেক ছেলে পেলে বের হয়, তাদের কাছে লোকজন বেশি আসে। আমার কাছে আসছে গতদিন যে স্যালারি নেগোশিয়েবল, এক্সপেরিয়েন্স 2 বছর 3 বছর 5 বছর ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে সে কাজ কতটুকু করতে পারে, কোন লেভেলের কাজ করতে পারে, সে অনুযায়ী তার স্যালারি নির্ধারণ হবে। এখন 5 বছরের এক্সপেরিয়েন্স যদি 2 বছরের এক্সপেরিয়েন্স লোকের কাছে হেরে যায়, ডেফিনেটলি 2 বছরের এক্সপেরিয়েন্স ওই ডিজার্ভিং স্যালারিটা নিয়ে চাকরি শুরু করবে। যেটা বোঝাতে পেরেছি? কারণ আমার কাছে আসার মূল কারণটা কি, আমার কিছু স্টুডেন্টের এজ মানে জব এক্সপেরিয়েন্স 8 বছর 9 বছর, রাইট? সো আমি যদি একটা সার্চিং দেই বা বলি যে লাইক এরকম কাইন্ড অফ স্যালারি অফার হবে, যদি প্রুভ করতে পারো, বোঝা যাচ্ছে? তাহলে বিগিনার্সদের জন্য এরকম প্রচুর জব আমাদের কাছে রিকোয়ারমেন্ট হিসেবে আসে।
যে লাইক আপনারা আমাকে যদি 10টা সিভি দেন হয়তো 5 জনকে নিয়ে নিব, 5টা সিভি দেন 2 জনকে নিয়ে নিব। মানে প্রতি মাসেই বেশ কিছু রিকোয়েস্ট আমাদের কাছে আসে, আমরা ম্যাক্সিমাম সময়ই ফেল করি, কারণ যারা মোটামুটি কাজ জানে তারা বসে নেই, সব জব হয়ে গেছে। আর যাদেরকে সার্চ করি, স্যার আমি তো আর ওই লাইন ছেড়ে দিছি। কারণ লাইন যদি মনে করে এটাকে যে তারা টেস্টিং পারপাসে আজকে এখানে এক ঠোকর কালকে ওখানে আরেক ঠোকর দেয়, বেসিক্যালি একটু ডিফিকাল্ট জব তাদের জন্য, তাই কিনা? শুনতে কিন্তু খুব খারাপ শোনাচ্ছে, আমি ঠোকরের কথা বলছি, বাট এটা করা কিন্তু অন্যায়, নিজের প্রতি অন্যায়, যে আপনি কেন আপনার ভ্যালুয়েবল টাইম নষ্ট করছেন। আপনি যদি মনে করেন যে না আপনি এখানেই কিছু করবেন, দাঁত কামড়ে পড়ে থাকবেন কিছু করার আগ পর্যন্ত, আদারওয়াইজ করারই দরকার নেই, আপনার ইন্টারেস্ট যেখানে আপনি সেখানে কাজ করেন। মানে টাইম ওয়েস্ট করার কোনো কারণ কিন্তু দেখি না, আমরা সাফারার, রাইট? মানে জীবন থেকে যদি 2 4 5 বছর হারিয়ে যায়, ওটা যে কতদূর একজন মানুষকে পিছিয়ে দেয় তার হাড়ে হাড়ে টের কিন্তু আমরা পাচ্ছি। আমার লাইফ থেকে 2 বছর হারিয়ে গেছে, 2 বছর না 2.5 বছর সময় হারিয়ে গেছে। তো এই 2.5 বছর আমি 2.5 বছর পরে যে অবস্থায় থাকবো, আমি এই অবস্থায় এখন থাকতে পারতাম না, তার চেয়েও বেশি ভালো অবস্থায় থাকতে পারতাম, কারণ প্রতি মাসেই প্রতি 3 মাসে একটা করে ফিল্ড চেঞ্জ হয়, রাইট? 2.5 বছর আগের ফিল্ড আর এখনকার ফিল্ড একরকম না। অনেক ওপেন স্পেস ছিল, আমরা যখন পাস করে বেরিয়েছি, যদি 2.5 বছর আগে পাস করতে পারতাম আরো বেশি ওপেন স্পেস আমি পেতাম, অনেক বেটার অপরচুনিটি আমি পেতে পারতাম। বোঝাতে পেরেছি? এখন প্রতিনিয়ত কি কম্পিটিশন বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, তো আপনি পেছনের মানে কি কম্পিটিশনের দিকে ধাবিত হচ্ছেন, বেশি বেশি কম্পিটিশনের দিকে ধাবিত হচ্ছেন। ওই যে বলে না যে কি বলে, নোয়াখালীর লোক নাকি ঢাকা শহরের অর্ধেক কিনে নিয়েছে, তারা ওই যে উর্বর মস্তিষ্কের লোকজন, ওরা কিন্তু ফিউচার জানতো, তখন ফিল্ড ফাঁকা ছিল, একদম পুরো কিনে একদম সাফ করে দিয়েছে, ওই দিক সেদিক সব সেল করে দিয়ে এসে এদিক কিনে ফেলেছে। দেখেন এরাই এখন লিড করছে, কারণ ফাঁকা ছিল, আপনার জায়গা ধরাটা অনেক সহজ ছিল। এখন আগে যেরকম ঢাকা ইউনিভার্সিটি নাকি পাস টাস করে গিয়ে সার্টিফিকেট জমা দিলে, আবার কেউ যদি ফার্স্ট ডিভিশন করতো আর যদি পড়তি না হতো পুলিশ দিয়ে ধরে নিয়ে আসতো, পড়বি না কেন? আর এখন সেটা বুঝতে পারছেন যে পড়ার জন্য ধরে নিয়ে যেত, আর এখন চান্স পাওয়া কত কঠিন হয়ে গেছে না, একদম ট্রু এক্সাম্পল। সো আপনি কেন টাইম লস করে আপনি ওই প্যাচে পড়ে যাবেন? এটা বুঝতে পারবেন যখন দেখবেন যেন একটু অবস্থা তৈরি হয়েছে, তখন বুঝতে পারবেন যে টাইম লস করে আপনি কি বড় একটা ক্ষতি করেছেন। মনে হতে পারে যে 2 মাস 6 মাসই তো একটু ঘোরাঘুরি করি, বেসিক্যালি 2 মাস 6 মাসও কিন্তু লং টাইম, আর আমি লস করে ফেলেছি প্রায় 2.5 বছর। অনেকেই কিন্তু এ ধরনের টাইম লস করছে, একদম হেলায় হারাচ্ছে আর কি, একদম কোনো কারণ ছাড়া বলতে পারেন, কারণ ছাড়া টাইম লস করে ফেলছে, বাট আলটিমেটলি সাফার করবে বেশ কিছুদিন, যখন যাবে তখন দেখবেন যেন সাফারিং অবস্থায় চলে আসে। বাই দ্য ওয়ে, আমি যেটা করতে চাচ্ছেন লিভ এ কমেন্টস, এই অংশটুকুকে আমি একটু বন্ধ করে রাখতে চাচ্ছি। কখন? যখন অথে আমি আছি, আমি লগড ইন অবস্থায় থাকলে দেখাবো, লগড ইন অবস্থায় না থাকলে দেখাবো না। মাস্টার একটা লজিক অলরেডি আমরা চালিয়েছি, দিস কাইন্ড অফ লজিক। দেখুন এটা কখন দেখাবে, নট ইকুয়াল নাল, মানে ইউজারে যদি ডাটা থাকে তখন এটা দেখাবে, আদারওয়াইজ এটা দেখানোর দরকার নেই। জাস্ট সিম্পল লজিক যে আমি ফর্মটাকে হাইড করার চেষ্টা করছি, আমি কিন্তু লগড আউট অবস্থায় আছি, রাইট? দ্যাট মিনস আমি যদি এখন এখানে যাই, আমার ওই কমেন্টস বক্সটা দেখানোর কথা না, আমার কমেন্টস বক্সটা দেখাচ্ছে না। সো সেক্ষেত্রে আমি তাকে কি করাতে পারি, এলসে আমি বলে দিতে পারি আমি তাকে একটা লিংক দিয়ে দিতে পারি,
login to comments. আমি লগইন পেজে নিলেই বেসিক্যালি এখানে কি হবে, লগইন পেজেই নিতে হয় মূলত রিডিরেক্ট, কারণ লগইন পেজে লিংক থাকে রেজিস্ট্রেশন করার। হ্যাঁ, আর এখানে যে সিস্টেমটা দেওয়া আছে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি কোথায় চলে যাবেন, লগড ইন হয়েই যাবেন। ঠিক আছে, যে এখানে লগইন টু কমেন্টস এরকম একটা লিংক আমরা শো করালাম। আদারওয়াইজ যদি আমি লগড ইন হই তো সেক্ষেত্রে ওইটা কিন্তু থাকবে না, আমি লগড ইন হচ্ছি। রুস্তম আলী, দেখেন এখন রিড মোডে যায়, আমাদের কমেন্টস এর বক্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং। এখন এখানে আমরা নাম, ইমেল, ফোন, মেসেজ আমার মনে হয় না দরকার আছে, আমাদের মেসেজটা লাগবে আর সেশনে আমাদের ইউজারের আইডিটা আমরা নিয়ে নিতে পারবো সেশন থেকে। আরেকটা জিনিস লাগবে যে ব্লগ, কোন ব্লগটাতে কমেন্টস হচ্ছে, কারণ আমরা যখন কমেন্টস টেবিলটা তৈরি করব বেসিক্যালি কমেন্টস টেবিলে কি কি থাকবে, কমেন্টস টেবিলে থাকবে কমেন্টস এর আইডিটা, কমেন্টস অথর তার মানে কি কোন ইউজার সে আইডিটা, ব্লগের আইডিটা কোন ব্লগে কমেন্টসটা হচ্ছে সেটা, আর কমেন্টসটা থাকবে, আর স্ট্যাটাস থাকবে, তার মানে কি পাঁচটা ফিল্ড, কমেন্টস ক্রিয়েটেড আর আপডেটেড এটা ডিফল্ট। কারণ কমেন্টস আপনি মডিফাইড করতে দিতে পারেন। হ্যাঁ, এখন ফেসবুকে এই কনসেপ্টটা চলে আসে এবং অনেক অনেক কিছুই কিন্তু অনেক জায়গা থেকে এটাকে ইউজ করা সম্ভব হচ্ছে। কোথায়, হ্যাঁ মডিফাইড হিস্ট্রি এটা অ্যাকচুয়ালি এখন রেখে দেয়া হচ্ছে। হ্যাঁ, কারণ স্টোরেজ এমন অবস্থায় চলে গেছে বা এত বেশি স্টোরেজ তারা তৈরি করে ফেলেছে যে আমি যা ইচ্ছে তাই রেখে দিতে পারি। যা ইচ্ছে তাই, কারণ অ্যামাজন যে স্টোরেজ সিস্টেম ডেভেলপ করেছে সেটার বেসিক্যালি তারা যেটা বলছে যে আমরা যে পরিমাণ ডাটা এখন পর্যন্ত স্টোর করেছি আমার স্টোরেজের 0.3% ইউজ করেছি। তাদের যে সিস্টেম স্টোরেজ এখন রেডি ফর ওয়ার্ক, তারা এই যাবৎকালে যত ডাটা আছে বলতে পারেন যে হিউজ ডাটা, সেখানে কিন্তু আমি অনেক আগেই শুনেছিলাম যে 5 কোটি প্রোডাক্ট রয়েছে, 5 crore প্রোডাক্ট রয়েছে। এখন প্রতিনিয়ত তার মার্চেন্টের সংখ্যা বাড়ছে এবং মার্চেন্ট কিন্তু প্রতিনিয়ত কি করছে, নতুন নতুন প্রোডাক্ট আপলোড করছে, এত বেশি ইমেজ তারা দিচ্ছে, বিশেষ করে এটা ইমেজ ওরিয়েন্টেড সাইট। আরেকটা জিনিস হচ্ছে যে কত অর্ডার প্রতিদিন কিন্তু আসছে, লাখস অফ অর্ডার কিন্তু প্রতিদিন প্লেস হচ্ছে এবং অর্ডার প্লেস হচ্ছে, শিপিং, পেমেন্টের আদার্স ইনফরমেশন গুলো কিন্তু স্টোর হচ্ছে। তো সব মিলিয়ে অ্যামাজনের কিন্তু একটা প্রোডাক্ট না, এখন কিন্তু অ্যামাজন কি জানো স্টুডিও না কি হয়েছে, ওখানে নাকি মুভি রিলিজ হয়, কারণ মুভি টুভি গুলো কিন্তু তাদের ওখানে রয়েছে। তো আলটিমেটলি সব কিন্তু ওয়েব ভিত্তিক হয়ে যাবে, হল রুম টল রুমের কনসেপ্ট কিন্তু একটু একটু করে উঠেই যাবে। হ্যাঁ, সো এই ডাটাগুলো কিন্তু সেখানে কিন্তু চলে যাচ্ছে, তারপরেও তারা বলছে যে তারা 0.3% তারা আজুরে ইউজ করেছে, সরি উইন্ডোজের আজুর, অ্যামাজনেরটা ভুলে গেলাম, উইন্ডোজের বিগ ডেটা স্টোরেজ ক্লাউড স্টোরেজ হচ্ছে আজুর, অ্যামাজনেরটা গুগলে সার্চ দিলেই পাবে। হ্যাঁ, ওখানেই আছে। তো হ্যাঁ, এইচডি কোয়ালিটি, হ্যাঁ বাড়িতে বসে এইচডি টিভিতে
তাই না? তো ইন্টারেস্টিং আর কি। আমি তো গ্রাম থেকে একদম রুট থেকে আসে, আমার ফ্রেন্ডের গল্প বলি। গল্পটা হচ্ছে ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, তো আমরা এখন এই কমেন্টস এর এই বক্সে কিছু জিনিসপত্র ফেলে দিই। মেসেজের এই জায়গাটাতে rows like 5, columns 30 প্লেস করি। বক্সটাকে একটু বড় করি, কিন্তু একটা বক্স একটু যদি দেখার মতোই না হয়। হ্যাঁ, সেন্ড না বলে এটা পোস্ট বলি, পোস্ট ইওর কমেন্টস। মেসেজ না বলে ইওর কমেন্টস, পোস্ট ইওর কমেন্টস। ঠিক আছে, পোস্ট ইওর কমেন্টস। সো আমি এখান থেকে পোস্ট করব কমেন্টস, সেভ হয়ে যাবে। এখানেই আমরা মেসেজটা দেখাবো, অথবা এই ব্লগের উপরেই আমি মেসেজটা দেখাবো যে ইওর পোস্ট সাকসেসফুলি সেন্ড ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, রাইট? সো অ্যাডমিনের অ্যাপ্রুভালে দিয়ে দিব। অ্যাডমিন যদি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে, যেহেতু আইডি আছে, ওই আইডি ধরে আমি আমার কমেন্টসটাকে এখানে ডিসপ্লে করে দিব। যদি কমেন্টস পাবলিশ না হয়, এটা ডিসপ্লে হবে না। এখন কমেন্টস বাই ডিফল্ট অনেক পত্র পত্রিকা বা ব্লগ সাইটে দেখবেন কমেন্টসকে কিন্তু তারা ইয়ে করছে না, মডারেট করছে না। সো অনেক আজে বাজে কমেন্টস কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। আর যে জায়গায় যে পত্রিকাগুলো বা যে ব্লগ সাইট গুলো স্ট্যান্ডার্ড, তারা কিন্তু কমেন্টস গুলোকে মডারেট করে। সো এই মডারেশনের যে কাজটা আছে সেটা আমরা বেসিক্যালি করব। আমরা তো জানি কিভাবে মডারেট করতে হয়, পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট। আপনি ডিলিটও করে রাখতে পারেন, এডিট করে অনেকে অনেক সময় দেখা যায় যে এডিট করেও পাবলিশ করে পক্ষে নেওয়ার জন্য। না, একেবারে ওরকম না। যদি আবার আপনি স্ক্রিনশট টট মেরে রাখেন, হ্যাঁ, এখন তো ছেলেপেলে অনেক স্মার্ট হয়ে গেছে না, তো আপনি কমেন্টস করে ওটা স্ক্রিনশট মেরে দেয়। আর যদি কোনো পত্রিকা ওইটাকে ফুললি এডিট করে ফেলে, তাহলে কিন্তু গন্ডগোল বাঁধিয়ে দেয় ওটাকে শেয়ার করে, তখন রেপুটেশন খারাপ হয়। কমেন্টস ওই পর্যন্তই করে যতটুকু অ্যাকচুয়ালি সঙ্গতিপূর্ণ বা ম্যানেজ হয়ে, লাইক অনেক রাফ এন্ড টাফ অনেকে লিখে, যেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে বেশি প্রবলেম তৈরি করবে না, ততটুকু রেখে বাকিটুকু দু এক লাইন রিমুভ করে দেয়, মানে কঠিন লাইনগুলো রিমুভ করে দেয়। দেখা যায় বিভিন্ন সাইট গুলোতে, এবার এই ধরনের অবজেকশন আমরা পেয়েছি। বাই দ্য ওয়ে, এখন আমরা লগ ইন অবস্থায় কমেন্টসটা করব, বাট তার জন্য বেটার যে অবস্থাটা, যেটা আমরা করে রাখতে পারি, যে ব্লগের যে আইডিটা, এটাকে আমরা হিডেনে নিয়ে নিই। সেশন থেকে কি নিয়ে নিব? সেশন থেকে না, যে অথ ইউজার আইডি থেকে। ইউজারের টেবিলে কি আইডি হিসেবে আছে না? প্রবাবলি আইডি নেম এরকম করে আছে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, ডিভিএল ব্লগ। এখানে এসে ইউজার্স টেবিলে নেম, ইমেল, আইডি, নেম, ইমেল, হ্যাঁ, সো আইডি হিসেবে দেওয়া আছে। ইনপুট টাইপ
hidden name নেমটা কি হবে হ্যাঁ আইডি ভ্যালুটা তো এভাবে পাবো না ভ্যালুটা পাবো কিভাবে auth user ঠিক আছে হিডেনে আইডিটা আমি নিয়ে নিলাম আর কি কি লাগবে বলেছি কমেন্টস আইডি লাগবে ব্লগের আইডি লাগবে ইউজারের আইডি লাগবে কমেন্টস লাগবে আর হচ্ছে স্ট্যাটাস লাগবে আর এটা হচ্ছে কমেন্টস এই ফিল্ডটার নেম হচ্ছে কি কমেন্টস আর ব্লগের আইডিটাও আমার লাগবে ব্লগ আইডিটা আমার লাগছে সো আমি একটু চেক করে দেখি যে আমি যখনই যাচ্ছি এই ফিল্টার হিডেনে CSRF দিচ্ছি ব্লগ আইডি এই যে দেখেন ইউজার আইডিটা 1 ব্লগের আইডিটা 3 বসে গেছে না আর ফর্ম নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কাজ করি নাই তো অথ সিস্টেম যদি আমরা করি এভাবে করতে পারি অথবা আমরা যদি আমাদের নিজস্ব প্রসেসে যাই যে এলিকো মানে আমরা ইউজ করেছিলাম কি ফর্ম ওপেন না রাইট এভাবে সেটা আমরা যেতে পারি save comments save so ultimately এটা আমরা পেয়ে গেলাম save comments web routes তৈরি করি কি ধরনের রাউটস হবে welcome controller save comments ফাংশনটা হবে save comments public function save comments
request dollar request আর এই ডাটা এর মধ্যে আমরা কি কি দিতে যাচ্ছি user id request id blog id then comments with a status তো by default আমরা সেট করে দিই তারপরে হচ্ছে db scope table trivial comments insert data session scope put message your comments sent to admin approval ঠিক আছে then return redirect to এবার কই যাবে বেসিক্যালি আমি কোথায় ছিলাম log details এবং এখানে কি ছিল requested log id তাহলে আমি ওখানে ফেরত যাব ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা টিবিএল কমেন্টসই তৈরি করিনি আমরা কি এখন পর্যন্ত টিবিএল কমেন্টস বানিয়েছি আমাদের টেবিল কমেন্টস নেই আগে একটা মাইগ্রেশন টেবিল তৈরি করি ওই পেজেই চলে যাবে ওই পেজেই আমি মেসেজটা দিব আর কি করতে চাচ্ছি তাহলে আমরা কি করি মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে আগে উইন্ডোজ এর পাওয়ার শেল আসছে না গতকাল থেকে আচ্ছা উইন্ডোজ এর আপডেট কোথা থেকে বন্ধ করা যায় বলেন তো অপশন আছে আচ্ছা ঠিক আছে কমান্ড লাইন আমরা কি করতে যাচ্ছি php artisan make
migration, then TBL comments table, then hyphen create equal TBL underscore comments. ঠিক আছে না? ঠিকই বলেছেন, লিনাক্সই ভালো। ভয় পেয়ে গেছিলাম গতদিন যখন উইন্ডোজ আপডেট হয়ে আসে, অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পরে ফ্রেশ যে মেসেজ গুলো দেয় না, এগুলো দিতে আসতেছে। বলতেছি যে কি হলো, আছে না গেছে সব। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমাদের টেবিল কিন্তু হয়েছে মোস্ট প্রবাবলি। আমরা একটু দেখি, ডেটাবেস মাইগ্রেশন, হ্যাঁ, যে টিবিএল কমেন্টস আসলো, কমেন্টস এর আপ ফাংশন ইনক্রিমেন্টস, এটা কি হবে কমেন্টস আইডি, ইন্টিজার হচ্ছে ইউজার আইডি, এখান থেকে দিলে নাই। আর আমি যদি ডেটাবেস থেকে সেট করি তখন আমি ইচ্ছে মতো সেট করতে পারি। টাইনিটাকে 1 ইন্টিজার দেয়া ভালো। 1 ইন্টিজার দেয়া ভালো, আর দরকার পড়ে না তো। 1 ইন্টিজারের পরিবর্তে আপনি 9টি স্ট্যাটাস 1 ইন্টিজার দিয়ে রাখতে পারেন। তো স্ট্যাটাস এত হলে আপনি ভিন্নভাবে সেটাকে ম্যানেজ করবেন। ওরা 4 ইন্টিজার মানে কি হিউজ নাম্বার। আচ্ছা, এটা কমেন্টস আইডি, ইউজার আইডি, হ্যাঁ, এটা বেসিক্যালি ইউজার আইডির জায়গায় এটা হচ্ছে ব্লগ আইডি টেক্সট কমেন্টস tiny integer publication status ARS গন্ডগোল। হ্যাঁ, ইউজারের ইমেল অ্যাড্রেস তো আমরা নিয়েই নিয়েছি। হ্যাঁ, এটা সেভ করি, আবার এখান থেকে আচ্ছা কিন্তু উবুন্টু তো মেশিনকে হ্যাং করে। আমার মেশিন হ্যাং হয়েছে। PSP artisan migrate না, দুইটাতে টিবিএল কমেন্টস দুইবার মাইগ্রেট হলো কেন? আচ্ছা, স্লো। কমেন্টসটা আসছে, এর মধ্যে থেকে আমাদের একটা ফিল্ডে একটু পরিবর্তন আনতে হবে পাবলিকেশন স্ট্যাটাসে, কারণ আমি চাচ্ছি যে স্ট্যাটাসটা কি অবস্থায় যাক,
ডিফল্ট অ্যাজ ডিফাইন 0, কারণ আমি সরাসরি তাকে আনপাবলিশ করে দিচ্ছি, সরাসরি কমেন্টসটা ভিজিবল হবে না, ডিফল্ট সেট করা যায় না, এটা লিমিটেশন। গেল। এখন আমার কমেন্টস আইডি, ইউজার আইডি, ব্লগ আইডি, কমেন্ট, স্ট্যাটাস সবই আমরা পেলাম। ডেটাও আমরা সেভ করেছি। আই থিংক কন্ট্রোলার ওয়েলকামে কাজ সারা আছে, রিডিরেকশনও বলা আছে, মেসেজটাও আমরা গেট করতে পারি। সো ব্লগ ডিটেলসে গিয়ে টাইটেলের ওপরে S2 তে স্টাইল কালার গ্রিন, message, session scope, get, if dollar message echo dollar message, then session scope put message comma null। ঠিক আছে? ওকে, এখন আরেকটা কাজ আছে যে আমরা যখন মেসেজ ইউজ করেছি, আই থিংক এখানে মেসেজ ইউজ করা হয়নি, সেশন ইউজ করে দিলাম। এখন দেখি যে আমরা কোনো কমেন্টস দিতে পারি কিনা। Method not allow HTTP extension, route, save comments, web ছিলই, কেটে দিলাম। হওয়াটাই তো স্বাভাবিক ছিল, তাই না? এই সিম্পল মিস্টেকটা আমরা করেছি, এবং চট করে ধরতে পারার অর্থ হচ্ছে আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার, যে রিডিরেক্ট নট ফাউন্ড হয়েছে, সেভ কিন্তু হয়েছে, জাস্ট মেসেজ দেয় নাই। তো রিডিরেকশনটা রিডিরেক্ট এবার তো হয়ে যাবে, দুইবার সেভ হবে না, your comment sent to admin approval। সো যেহেতু দুইবার ফাংশনটা হিট হয়েছে, অ্যালাইসটা দুইবার কিন্তু সেভ হয়েছে। এখন এই ক্রিয়েটেড অ্যাডটা আমরা দিয়ে দিতে পারি, বারবার বলছি যখনই কোনো ইনসার্ট হবে আপনি ক্রিয়েটেড অ্যাড বানিয়ে দেবেন অথবা টাইম স্ট্যাম্প সেট করে দেবেন, বেটার। হ্যাঁ, একটা পেজে রিলোড আপনি করলাম, করলে তো দুইবার টাকা, সেক্ষেত্রে দেখতে তুমি রেজিস্ট্রেশন করো, সেক্ষেত্রে কি সমস্যাটা হয় যে রিলোড করলে কিন্তু আমার টাকা এটা বন্ধ করতে কি হবে? ভ্যালিডেশন দিয়েই তো আপনি বন্ধ করবেন, আমাদের ফর্মে তো কোনো ভ্যালিডেশন নেই। আমি গতদিন শুধুমাত্র সার্ভার সাইড ভ্যালিডেশন ওখানে আটকানো যায়, আবার আপনি রিডিরেক্ট করে দিতে পারেন ভিন্ন লোকেশনে। হ্যাঁ, ওটা হয়ে যায়। বেটার হচ্ছে ওই পেজে কখনোই রাখবেন না, মানে ফার্স্ট সলিউশন পেজে রাখা যাবে না, মেসেজ সেভ করার পর চলে যাবে ভিন্ন পেজে। এছাড়াও এটা সহজ সলিউশন। আচ্ছা,
তাহলে কমেন্টস কিন্তু সেভ হলো। হ্যাঁ, এখন ওই কমেন্টস এর কোন ব্লগের কোন ইউজারের সব বিষয়গুলো কিন্তু আমরা জানি। আর 2D অ্যারে মানে সরি জয়েন্ট কুইরিটাও কিন্তু আমরা আলটিমেটলি করতে পারি। সো আমরা ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। যেতটুকু কাজ বেসিক্যালি কমেন্টস তুলে দেখানো। আজকে আমরা ই কমার্স একটা মডিউল করে আনা কতটুকু করেছে আমরা একটু দেখবো, কিছুটা রিভিউ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাডমিন প্যানেলে কি করবেন, ম্যানেজ কমেন্টস চলে আসবে, এখানে তো অ্যাড কমেন্টস বলে কিছু নেই, ম্যানেজ কমেন্টস চলে আসবে, ব্লগের টাইটেল সরি কমেন্টস দেখাবে, ব্লগের টাইটেল দেখাবে, পাশে অ্যাকশন দেখাবে, স্ট্যাটাস পাবলিশ আনপাবলিশ। হ্যাঁ, এখানে তুলে দেখাবেন, ডিলেট অপশন থাকবে, এডিট অপশন থাকবে, পাবলিশ আনপাবলিশ থাকবে। যদি ওই কমেন্টসটাকে পাবলিশ করে দেই তাহলে চলে যাবে। আর কমেন্টসটা আমি ভিউ, যদি শর্ট মোডে আপনি অল্প কিছু টেক্সট দেখাতে পারেন, ক্লিক করলে কমেন্টসটা ভিউ করাবে, কোন ব্লগের কমেন্ট সেটাও অ্যাডমিন চাইলে দেখতে পারবে। এখানে একটু একটু কাজ আছে। এটা করে যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে অ্যাপ্রুভ করলে এই এই নিচের জায়গাটাতে তুলে এনে আমাকে দেখাবে, তার নামটা আপনি দেখাবেন, কমেন্টসটা এখানে দেখাবেন, টাইমটা এখানে দেখাবেন, রিপ্লাই বাটন তুলে দিতে পারেন, কারণ আমরা রিপ্লাই রাখছি না। বুঝতে পেরেছি? এই কাজটুকু বাকি আছে। এখন এই বাকি থাকা কাজটুকু করা উচিত, হ্যাঁ, করতে পারা উচিত, কারণ এটা হোমওয়ার্কেই আমি দিচ্ছি। তাহলে আমরা নেক্সট পোরশন ই কমার্স এ যাব। আমি 10 মিনিটসের একটা ব্রেক দিচ্ছি, তারপরে ইন দ্য মিন টাইম যে যে প্রজেক্টটা করেছেন হোমওয়ার্ক সবাই জমা দেন, সবারটা আমি একটু দেখব। পেন ড্রাইভ দিয়ে শেপ রিটিং। আমি ই কমার্সের যে অংশটুকু চাচ্ছি সবাই করবেন, হ্যাঁ, একজন দুজনের উপরে ছেড়ে দেবেন না, সবাই করবেন। যখন করবেন তখন এই যে এক্সিস্টিং যে কোডগুলো সেগুলো খুব সহজে বোঝা যাবে। আদারওয়াইজ আমি যেখান থেকে শুরু করব ওই জায়গাটা একেবারে ব্লাইন্ড মনে হবে, কোথা থেকে আসলো এতগুলো কোড। হ্যাঁ, ই কমার্স আগে থেকে তো তৈরি করা আছে, আমরা মানে কোথা থেকে শুরু করলাম, এই ধরনের কনফিউশন ক্রিয়েট করবে। তো যতটুকু করতে বলছি ভিজুয়ালাইজেশন চলে আসবে। আমি শুরু করব কার্টে অ্যাড করা থেকে, আমি কার্টে অ্যাড করব, আমি চেক আউট করব, ঠিক আছে, ওই জায়গা থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি। তার আগ পর্যন্ত কিন্তু আপনারা করতেই পারবেন। ফ্রন্ট এন্ডে অ্যাডমিন প্যানেলের যে ইস্যুগুলো, অ্যাডমিন প্যানেলের ইস্যুতে যা বলছিলাম, অ্যাডমিন প্যানেলে আমার অ্যাড ক্যাটাগরি থাকবে, ম্যানেজ ক্যাটাগরি থাকবে, অ্যাড ম্যানুফ্যাকচারার থাকবে, ম্যানেজ ম্যানুফ্যাকচারার থাকবে, অ্যাড প্রোডাক্ট থাকবে, ম্যানেজ প্রোডাক্ট থাকবে। এখন প্রোডাক্টের টেবিলে কি কি থাকবে, প্রোডাক্ট টেবিলের ফিল্ডগুলো লিখে নেন। না, আমি একটু বলে দিচ্ছি স্পেসিফিক। দেখেন প্রোডাক্ট টেবিলে কি কি হবে আমি একটু বলে দিচ্ছি। প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, product name, product quantity, price, product quantity, product short description, product long product image, তারপরে হচ্ছে is featured or top
প্রোডাক্ট যে কোনো একটা নাম দিলেন, মানে টপ প্রোডাক্ট যেগুলো আমরা সিলেক্ট চেক করে দিব সেগুলো স্লাইডে চলে আসবে। হ্যাঁ, এটা বরঞ্চ আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আপনারা লিখবেন স্ট্যাটাস, ঠিক আছে? এটা হলো আমাদের প্রোডাক্ট টেবিল। এখন ডাটা সেভ হলো এবং ডাটাও ম্যানেজ করতে পারতে হবে এভরিওয়্যার। ওকে, দেন আমি ই-শপ দিয়েছিলাম না? এই যে দেখেন, এটা বেসিক্যালি সবাই একটু খেয়াল করেন, অত বেশি জটিলতা নেই। হ্যাঁ, এখানে ড্রপ ডাউন গুলো আছে, এগুলো আমরা বাদ দিয়ে সরাসরি এখানে আমার ক্যাটাগরি গুলো ডিসপ্লে করে দিতে পারি বা আমাদের মূল সেগমেন্ট গুলো ডিসপ্লে করে দিতে, এটা হোম। এগুলো পরবর্তীতে কাজে আসে। এটা হচ্ছে স্লাইডার। এই এখানেও ক্যাটাগরি দেবেন, এখানেও ক্যাটাগরি দেবেন, সব জায়গা থেকে যেন অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এখানে এটা হচ্ছে স্লাইডার। এটা কিন্তু দেখবেন যে এটা হচ্ছে প্রোডাক্টের নাম, শর্ট ডেসক্রিপশন এটা, আর এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, জায়গা আছে স্লাইডারে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিচার্ড আইটেমস। ফিচার্ড প্রোডাক্ট বলতে আমাদের যে লেটেস্ট প্রোডাক্ট গুলো, যে লাইক আমি টপ 20 প্রোডাক্টস এখানে শো করতে চাচ্ছি, এখানে আমার ক্যাটাগরি গুলো আসবে, এখানে আমার ম্যানুফ্যাকচারার গুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কি আসবে, ব্র্যান্ড গুলো আসবে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার গুলো আসবে। এখানে যেটা আছে ট্যাব ধরে ইন্টারেস্টিং, যে টি শার্ট, ব্লেজার, হ্যাঁ, কিডস, এটা নরমালি এটা অ্যাকচুয়ালি অ্যাড। হ্যাঁ, এটা অ্যাড। এই পোর্শনটাতে আমি আসছি পরে। রিকমেন্ডেড আইটেমস, নরমালি যেটা হয়ে থাকে যে অনেক সময় কি রিকমেন্ড করে না যে আপনি এগুলো কিনতে পারেন, ওই ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো, মনে করেন যে এইটা এখানে একটা ইন্টেলিজেন্স ইউজ করে এই কাজটার ক্ষেত্রে, এআই ইউজ করে, যে আপনার কিছু ইনফরমেশন তারা রেখে দেয়। যদি আপনি প্রথমবার আসেন তখন তাদের মতো করে রিকমেন্ডেড আইটেমস দেখায়। কিভাবে, আপনি কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, ওই ক্যাটাগরি কোনো প্রোডাক্ট দেখছেন এবং তার রিকমেন্ডেড ওই ক্যাটাগরির আদার্স প্রোডাক্ট গুলো আপনাকে দেখিয়ে দিল। বাট আপনি যে প্রোডাক্ট গুলো আপনি বেশি ভিজিট করেন, ওই ভিজিটেড প্রোডাক্টের উপর বেস করে আপনাকে তারা রিকমেন্ড করতে থাকে। বাট এই লেভেলে এসে আমাদের এই রিকমেন্ডেশনটা আপাতত দরকার নেই। হ্যাঁ, এই পোর্শনটা বাদ। এরপরে এই যে হ্যাঁ হ্যাঁ, কোনটা? আর্টিফিশিয়াল এআই। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে টি শার্ট, ব্লেজার, সানগ্লাসেস, কিডস, এগুলোকে টপ রেটেড প্রোডাক্ট ক্যাটাগরি বলা হয়ে থাকে। আমার 50টা ক্যাটাগরি আছে। আপনি এখানে কি করছেন, এগুলো এই মৌসুমে বেশি চলে, তার মানে এই মেনুগুলো আপনি পেছন থেকে ইয়ে করতে পারেন, মানে কাস্টম করতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে মেনুগুলোকে। কিন্তু আপনি মেনুগুলোকেও কাস্টম করতে পারেন, আবার চাইলে ওই পার্টিকুলার মেনুতে ক্লিক করলে তার রিলেটেড প্রোডাক্ট গুলো চলে আসবে, সেটাও আপনি করতে পারেন। যে আপনি টি শার্ট দেখবেন, টি শার্টে ক্লিক করলেন, 5টা টি শার্ট চলে আসলো ক্যাটাগরি ওয়াইজ। সো
যদি মনে মানে আমরা যদি এই লেভেলটা অ্যাচিভ করতে না পারি, এই দুইটা পার্ট, এই পোর্শনটুকু এবং রেকমেন্ডেড পোর্শনটুকু বাদ দিয়ে দিই, অ্যাজ সিম্পল অ্যাজ। তারপরে আমরা ফিচার প্রোডাক্ট, এখানে কিন্তু ফিচার প্রোডাক্ট দেখিয়েছে মাত্র 6টা, আমরা 12টা দেখিয়ে দিব। ঠিক আছে, ফিচার প্রোডাক্ট 12টা। মিনিমাম আপনারা যেটা করবেন যে মিনিমাম যেন 12টা প্রোডাক্ট আমার হাতে থাকে এবং আমার হাতে যেন 8-10টা ক্যাটাগরি থাকে, মানে মিনিমাম যেন 8টা ক্যাটাগরি থাকে। আমি বুঝতে পেরেছি? তাহলে 16টা প্রোডাক্ট করাই ভালো, 16টা বা 24টা প্রোডাক্ট আপনি অ্যাড করে দিলেন। এবং টপ প্রোডাক্ট আপনারা যতটুকু করে নিয়ে আসবেন, আমি যতটুকু চাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কাজটা সেরে ফ্রন্ট এন্ডে এখানে টপ ক্যাটাগরি গুলো, টপ ক্যাটাগরি কিন্তু, হ্যাঁ, আমি অ্যাডমিন প্যানেল থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, এটা আমার টপ, এখানে চলে আসলো। আর যে ক্যাটাগরি গুলো পাবলিশড আছে সবগুলো আমার এখানে চলে আসলো। খেয়াল করেন, টপ ক্যাটাগরি আর পাবলিশ ক্যাটাগরি, মেনুতে চলে যাবে আমার কি টপ ক্যাটাগরি। আমি 5টা সিলেক্ট করে দিয়েছি টপ, আমি ম্যাক্সিমাম 5টাই করতে পারবো। ফর এক্সাম্পল এখানে সকল ক্যাটাগরি, এখানে সকল ব্র্যান্ডস, এখানে আমার প্রোডাক্ট গুলো সবগুলোই তুলে নিয়ে আসেন, নো ইস্যুস। পেজিনেশন আমরা পরে, হ্যাঁ, বাট বাদ দেন, আমি ওটা চাচ্ছি না। হ্যাঁ, সাব ক্যাটাগরির কনসেপ্ট আমি চাচ্ছি না, আমরা লার্নিং স্টেজে আছি। হ্যাঁ, আমরা প্রফেশনাল প্রজেক্টে আস্তে আস্তে করে ঢুকবো, রাইট, পরে। তো দেন যখন আপনি এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের অ্যাড টু কার্ট বা ডিটেল নিই, ডিটেলের কাজটা আমি দেখাবো। হ্যাঁ, যে কিভাবে আপনি প্রোডাক্টের ডিটেলে যাবেন, যদিও এখানে একটা ডিটেল পেজ আছে, যে প্রোডাক্ট ডিটেলের একটা পেজ আছে, দেখেছেন? ও এখানে কিন্তু আবার স্লাইডার নেই, এখানে সুন্দর করে প্রোডাক্ট ডিটেলের পেজটা দেওয়া আছে। হ্যাঁ, এটাকে কার্টে অ্যাড করা যায়, কার্টের পেজটাও এখানে বানানো আছে। এটুকু আমরা করব, প্রোডাক্ট ডিটেলে আসা, কার্টে যাওয়া, চেক আউট করা, রেজিস্ট্রেশন করা, ইমেল পাঠানো, রাইট, অর্ডার কমপ্লিট করা, একটা এপিআই ইন্টিগ্রেট করা, এই কাজগুলো আমরা দেখব। এই জন্যই আমার 8টা ক্লাস লাগবে, রাইট। সো আজকে 21তম 8টা ক্লাস হলে আমার 29তম ক্লাস লাগছে, তার মানে আরো এক্সট্রা 3টা ক্লাস আমার লাগছে। বেসিক্যালি কয়টা হওয়ার কথা ছিল? ক্লাস 28টা। কারণ আমরা বেসিক লেভেলে কিছু ক্লাস করেছিলাম 8টা থেকে 9টা, দ্যাট মিন্স 2টা ক্লাস ওভার হবেই মনে হচ্ছে, বাট একটু কোঅপারেট করতে হবে আমাদের সাথে। ওকে, তো আমার চাওয়াটা শেষ হয় নাই, আমি ফ্রন্ট এন্ডে যাচ্ছি। এখানে ধরেন আমি কোন ক্যাটাগরিতে, এখানে আমি টি শার্টে প্রেস করলাম, টি শার্টের যে 5টা প্রোডাক্ট আছে চলে আসবে এই জায়গায়। আমি মনে করেন যে টি শার্টের একটা ব্র্যান্ড বলেন, নাইকি, নাইকি নাকি অ্যাডিডাস, হ্যাঁ, ক্লিক করলাম। অ্যাডিডাসের যে প্রোডাক্ট গুলো আছে, অ্যাডিডাস তো ব্র্যান্ড, ওর জুতা আছে, ওর টি শার্ট আছে, ওর গ্লাভস আছে, অনেক কিছুই রয়েছে তার, যে সবগুলো চলে আসে। হ্যাঁ, রিডিরেক্ট বলতে একটা জিনিস খেয়াল করেন, ক্যাটাগরি হচ্ছে কি ওই টাইপের প্রোডাক্ট। মনে করেন আমি ক্যাটাগরি টিভি বলছি, টিভিতে প্রেস করলে কি হবে, যত রকমের টিভি আছে সব চলে আসবে, এটা যে কোনো ব্র্যান্ডেরই, আমার ব্র্যান্ড দেখার দরকার নেই। বাট আমি যদি এখানে প্রেস করি হচ্ছে সনি, সনির টিভি আছে, সনির মোবাইল আছে, বা সনির আদার্স, হ্যাঁ হ্যাঁ, না না, কোয়েরি জাস্ট আইডি দিয়ে তুলে নিয়ে আসবো, এখানে তো জটিলতা নেই। আমি বলছি ম্যানুফ্যাকচারার ধরে তুলে নিয়ে আসবো আর ক্যাটাগরি ধরে তুলে নিয়ে আসবো, তো চলে আসবে, এটা জটিলতার কিচ্ছু নেই। তার মানে ফ্রন্ট এন্ডের মাস্টারিংটা টপে, টপ মেনু, সাইড বারে অল ক্যাটাগরি, দেন ব্র্যান্ডস, প্রোডাক্ট গুলো আসবে, এবং আমি ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরি প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারার প্রেস করলে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট। এতটুকু তো আমরা করতেই পারবো। সব ফ্রুট, ফ্রুট ছাড়া কিন্তু নাই কিছু, হাতে 6 দিন সময় আছে, আপনার কাছ থেকে নিয়ে আমি কাজ করবো। আমি বুঝতে পারছি, মাথা থেকে জানো। যদি এর চেয়ে বেটার কোনো টেমপ্লেট আমাকে দেখাতে পারেন, হ্যাঁ, ডাউনলোড করেন, যেগুলো আমরা ইউজ করি নাই। এর আগে কিন্তু বহু টেমপ্লেট রিজেক্ট হয়েছে, বহু টেমপ্লেট বহুবার ইউজ হয়েছে। আমরা হয়তো ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, ওখানে আমরা স্পাইসিয়াস প্রচুর ইউজ করেছি, রাইট।
এছাড়াও ফ্ল্যাটিস্টিক একটা টেমপ্লেট যেটা অনেকবার ইউজ হয়েছে কোডিনেটর লারাভেলে, এটাও এই শপারও অনেকবার কিন্তু ইউজ হয়েছে। সো যদি সহজ এবং ভালো টেমপ্লেট থাকে সেটা আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কনফিউশনটা গেল। আমরা অ্যাডমিন প্যানেলে কমেন্টসটা তোলার চেষ্টা করি। আরো ফাস্ট কোড করা যায়, যেমন সেম লাইনে হয়তো আমি ক্যাটাগরির জন্য লিখবো, আবার কির জন্য লিখবো, সেম জিনিসই বারবার বারবার না, আপনি একটা ফাংশনকে ভিন্নভাবে ইউজ করতে পারেন, লজিক চালাতে হবে তার মধ্যে। বাট স্টার্টিং এ এ ধরনের প্র্যাকটিসে না যাওয়াই ভালো। শুরুর দিকে আপনি গড়বাঁধা নিয়মে, মানে যেটা বলা হয়ে থাকে যে আপনি বেশি দিন হয়তো কোড করাতে ইন্টারেস্ট ফিল করবেন না। এটা নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ 4-5 বছরে হাঁপিয়ে যায়, কারো লাইফ টাইম একটু বেশি, 5-7 বছর। হার্ডলি দেখা যেতে পারে যে একজন কোডার 8-10 বছর কোড লিখছে ম্যাক্সিমাম, তারপরে কিন্তু তার কোডের উপরে অনীহা চলে আসে। তো শুরুর দিকে 1-1.5 বছর মানে কোড আপনি লিখবেন, রাইট? তারপরে আপনি কোড রিডিউস করা শুরু করেন, হ্যাঁ? বাট কোড লিখে কোডের উপরে কন্ট্রোল যখন চলে আসবে, 6 মাসেও আসতে পারে, 8 মাস, 10 মাস, বা আপনার 15 মাসেও আসতে পারে। তো ওর উপর বেস করে কোডের উপরে যখন টোটাল কন্ট্রোল আমার চলে আসবে, তখন আপনি তাকে বেশি বেশি ইউজ করা শুরু করেন। বেটার, হ্যাঁ, শর্ট কোড, বাট এমন ভাবে যাওয়া যাবে না যা ওই কোড অন্যের জন্য পেইন তৈরি করে। আমি লজিক চালাচ্ছি, আমি বুঝতে পারছি আমি কি করছি, অন্যরা বুঝতে পারছে না, সেটা অ্যাকচুয়ালি কোডিং বলা চলে না। ভালো প্রোগ্রামার তারাই যার কোড অন্যরা বুঝতে পারে। আপনি তুখোড় কাজ করতে পারেন, হ্যাঁ, 2 ঘন্টার কাজ আধা ঘন্টায় করে দিতে পারেন, বাট আপনার কোড কেউ বোঝে না, আপনার ওই কোড নিয়ে আমার কোনো লাভ নেই। প্রজেক্ট ম্যানেজার ওই ধরনের কোড অ্যালাউ করবে না, কারণ প্রজেক্ট ম্যানেজারের চিন্তাই থাকে অন্য জায়গায়, যে আমি কোডটা পরে যখন ইউজ করাবো আমি বুঝতে পারবো নাকি আমার ডেভেলপাররা বুঝতে পারবে। বোধগম্য হতে হবে সবার। সো আপনি অনেক স্মার্টলি কোড করতে পারেন, বাট সবসময় সব ধরনের স্মার্টনেস দেখানো সুযোগ থাকবে না কাজ করতে গিয়ে। সো আপনার কাছ থেকে প্রজেক্ট ম্যানেজার যেভাবে চাইবে সেভাবেই আপনাকে কোড লিখতে হবে। এই কারণে অনেক সময় দেখা যায় যে ডেভেলপাররা অনেক সময় ডিসস্যাটিসফাইড হয়ে লিভ করে কোম্পানি। এটা একটা রিজন যে তার মতো করে তাকে কাজ করতে দেয়া হচ্ছে না। আবার অনেক সময় ভালো একজনকে হঠাৎ করে স্যাক করা হয়েছে, আশ্চর্য হয়ে গেছে অনেকে, কাঁঠাল ভেঙে পড়েছে অনেকের মাথায়, কেন একে বাদ দিয়ে দেওয়া হলো? সে তো বেস্ট পারফর্মার ছিল, কাজ খুব দ্রুত করে দিত, আলটিমেটলি তার কোড কেউ বুঝতে পারছে না। তো কাজ মানে আমার প্রজেক্ট ম্যানেজার, সে কিন্তু ওভারহেড নিতে নিতে হাঁপিয়ে উঠেছে, হয়তো অনেকবার বলার পরেও সে শুধরায় নাই। কাজ দিয়ে তার কিন্তু লাভ নেই আলটিমেটলি। আমার তো ওই কোডগুলো পরবর্তীতে সবার বোধগম্য হতে হবে, কারণ এটার ইমপ্রুভমেন্ট আসলে সে যদি না থাকে তখন কি হবে? দেখা যাচ্ছে যে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হয়তো অ্যালার্ট করা হয়েছে, বোঝে নাই, বা অ্যালার্টটা ইগনোর করেছে, নিজের স্কিলের দিকে বেশি নজর দিয়েছে, কোম্পানির বা প্রজেক্টের না। অনেকেই আছে যে আমি অ্যাডভান্স কোডিং করব, আমার প্যারালাল যারা কোডিং করছে তারা বুঝুক আর না বুঝুক, আমি নিজের স্কিল বাড়িয়ে নিয়ে চলে যাব। তো কোম্পানি তো এটা সহ্য করবে না। বুঝতে পেরেছি? সো অনেক সময় সুযোগ পাওয়া যায়, অনেক সময় সুযোগ পাওয়া যায় না। এই কারণে চেষ্টা করতে হয় অলওয়েজ বেটার টিমের সাথে কাজ করা। তো আপনাকে সামনে আগাতে হলে নিজের স্কিল তো আপনাকে বাড়াতে হবে। ক্লিন কোডের অবস্থা, হ্যাঁ, ক্লিন কোড কনসেপ্ট, ক্লিন কোড লিখতে, নো ওয়েস, ক্লিন কোড লেখা ছাড়া রাস্তা নেই। শুধু কোড ক্লিন করলেই হয় না, কোড তো বোধগম্য হতে হয়। স্যার জেনারেলি 4.0 পুরো পেজ এরকম কোনো পেজ আছে? বিভিন্ন ধরনের মানে আলাদা করে নেই, হ্যাঁ,
ভিউ এর মধ্যে আলাদা করে নিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। কোনো ধরনের এক্সেপশন ফেলেই আপনি 404 রাউটস রাউটস যদি না পায়, আমি এক্সেপশনে না গিয়ে আমি তাকে ইয়ে দিয়ে দিলাম। রাউটস থেকে আপনাকে চেক নিয়ে নিতে হবে। রাউটস যদি মিসম্যাচ করে, এক্সেপশন হ্যান্ডলার আছে, রাউটস যদি না পায় আপনি সরাসরি তাকে 404 পাঠিয়ে দেবেন। দেখিয়ে দিন। না, এটা 5.4 এ আমাকে একবার দেখতে হবে। এটা চেঞ্জ রিকমেন্ডেড ছিল, যে কারণ 5.2 তে যখন ছিল তখন একটা অপশনই ছিল, বাট ওখানে ছিল routes.php। 4 এ এসে 5.4 এ এসে routes ফোল্ডারের মধ্যে এসে ওয়েব হয়েছে। সো ডেফিনেটলি কিছুটা চেঞ্জ আছে। এটা দেখার পর আপনাদের আমি দেখিয়ে দিব, ঠিক আছে, কোন চেঞ্জটা আছে। ম্যানেজ কমেন্টস এ যাচ্ছি। ম্যানেজ কমেন্টস যদি আমরা করতে চাই, সুপার অ্যাডমিন কোথায়? সুপার অ্যাডমিন নেই। http controller super admin controller public function manage comments। এটা কি আমরা কি করেছিলাম? অ্যাডমিন লগ আউট করেছিলাম না? আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে নেই। আমরা যেহেতু এটা আমরা করেছিলাম অ্যাডমিন লগ আউট, ম্যানেজ কমেন্টস, এটা কোথা থেকে আসবো? আপডেট ব্লগ, এডিট ব্লগ, ম্যানেজ ব্লগ, কাছাকাছি কোড। সো একটু নিয়ে নিলাম। টেবিলটা কি? টেবিল কমেন্টস ভিউ ব্লগ, তাই না? ম্যানেজ কমেন্টস comments info
কমেন্টস ইনফো নামে আমি পাবো ম্যানেজ কমেন্টস, ভিউ কমেন্টস বা ম্যানেজ আন্ডারস্কোর কমেন্টস। ম্যানেজ কমেন্টস থেকে আমরা চলে যাব কোথায়, ম্যানেজ কমেন্টস। ওকে, সো আমরা রিসোর্সে গিয়ে পেজেস এর মধ্যে এইটাকে আমরা কি করে নিচ্ছি, সেভ অ্যাজ করে নিচ্ছি, ম্যানেজ comments dot blade dot গেল। এটাকে আমরা কি করেছিলাম, কমেন্টস ইনফো না, কমেন্টস ইনফো করেছিলাম। ভি কমেন্টস ব্লগ আইডি, ব্লগ টাইটেল, ব্লগ ইমেজ, স্ট্যাটাস, অ্যাকশন, তো অনেক কিছু দেখিয়েছি, এত কিছু তো দরকার নেই। হ্যাঁ, comments id, comments status, then action। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভি কমেন্টস এটা কি হবে, কমেন্টস আইডি না, কমেন্টস। ইমেজের দরকার আছে মনে হয় তো না, হ্যাঁ আমার ইমেজের দরকার নেই। তারপরে স্ট্যাটাসের ফিল্ডটা, ভি কমেন্টস। তারপরে আছে হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস, যদি 1 হয় তাহলে আনপাবলিশ করার জন্য অ্যাকশন আছে। এটা ব্লগ আইডি না হয়ে কি হবে, কমেন্টস আইডি। এরকম গট বাঁধা নিয়মে চলছে। আনপাবলিশ কমেন্টস, পাবলিশ কমেন্টস, ভি কমেন্টস, কমেন্টস আইডি। এটা ব্লগ এডিট এভাবে করেছেন কেন, ইউআরএল এডিট কমেন্টস। হ্যাঁ, কমেন্টস। আর কিছু আছে, আর কিছু নাই। লেটস চেক আমার পেজটা আসলো কিনা। হ্যাঁ হ্যাঁ, লগ ইন,
যে ম্যানেজ কমেন্টস, দুইটা কমেন্টস আছে, খেয়াল করেছেন? দুইটা কমেন্টসই ছিল কিন্তু। হ্যাঁ, আমি আরো বেশ কিছু কমেন্টস যুক্ত করি। দিবালা কি খুব ভালো খেলোয়াড়? কবে থেকে খেলে? গত বিশ্বকাপে তো ছিল না। ফুটবলের ব্যাপার হচ্ছে যে জিতে হারাইছে, বার্সারে হারাইছে, একাই? জুভেন্টাস। হ্যাঁ, একদম। হ্যাঁ, ঠিক ছিল। ঠিক না, দুইটা ছিল। এরপর থেকে সে হিট হয়ে গেছে। নতুন মেসি বলবে তো দুদিন পরে। মেসি খেলা পারবে তো, এটা তো ঠিক আছে, কখন করবো এমনই করে সবাই। কিছু হলে মেসি 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 দুবার মেসি নিজে খেলা থেকে ভালো খেলা পছন্দ, ওই জন্য সব স্টার প্লেয়ার, ওই জন্য সব স্টার প্লেয়ার ভালো খেলে। গেল, অনেকগুলো কমেন্টস আমি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, লম্বালম্বি হয়ে গেছে, নো প্রবলেম। একটু ঠিক করে নেবেন, হ্যাঁ, সিএসএস টা। তো পাবলিশ আনপাবলিশের যে হেতুটা, সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই করতে পারি আইডি ধরে পাবলিশ, আইডি ধরে আনপাবলিশ। আর যখনই এটা পাবলিশ পাবো যে ব্লগের ক্ষেত্রেই, সেইগুলোকে তুলে এনে আমি কমেন্টস এর ওই জায়গাটাতে ডিসপ্লে করে দিব। তো অলরেডি ফাংশন লিখা আছে পাবলিশ এবং আনপাবলিশের। আনপাবলিশ কমেন্টস, কমেন্টস আইডি দিয়ে, আর পাবলিশ কমেন্টস। unpublished comments, একইভাবে পাবলিশ কমেন্টসটাও আমি একসাথেই করে যাই। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে এরকম পাবলিশ আনপাবলিশের বেশ কিছু এক্সাম্পলই থাকার কথা। আমি কোড কিন্তু রিউজ করছি, কপি করছি হরদম, রাইট? এবং যারা ক্লাসে আছে বুঝতে পারছেন, অন্যদের বুঝতে পারাটা কঠিন হবে। আনপাবলিশ comments, comments id tbl comments comments id manage comments। ঠিক আছে? পাবলিশ কমেন্টস আপডেট করে দেব কাকে? 0 1 হয়ে গেল না কমেন্টস এর? এটা কমেন্টস পাবলিশ আনপাবলিশ ম্যানেজ কমেন্টস হলো। ড্যাগটাকে পাবলিশ করলাম, পাবলিশ হলো না কেন? পাবলিশ কমেন্টস আনপাবলিশই দেখাচ্ছে। কোরিতে কি প্রবলেম করা হলো? আচ্ছা, আনপাবলিশ মিন্স আপনি 0 করছেন,
তাই না? আর পাবলিশে আপনি 1 করছেন, ভুল করতেছিলাম আমরা, উল্টা দিয়েছি। আপনি পাবলিশ করলেন, ঠিক আছে, এটাকেও আপনি পাবলিশ করলেন, নিচ থেকেও আপনি পাবলিশ করলেন, একটা একটা করে, একটা দুইটা করে আপনি পাবলিশ করে দিয়েছেন, ঠিক আছে, এটাকেও আপনি পাবলিশ করলেন, পাবলিশ করলাম। নাও এখন কি করতে হবে, পাবলিশ কমেন্টস গুলোকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে ব্লগের আইডি ধরে। মানে এখানে যখন অথরের নাম আপনি দেখাতে যাবেন, জয়েন করে লিখবেন, বুঝতে পেরেছি, টাইমটা দেখাতে যাবেন, জয়েন করে লিখবেন। তো এখানে যখন আমরা কমেন্টস গুলো, অ্যাপ্রুভ কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করব, তখন বেসিক্যালি যা হবে সেটা হচ্ছে, তো ব্লগ ডিটেইলের স্পেসিফিক পেজ, একটা ডিপ রেখে কয়টা এক্সাম্পল আছে, দুইটা কমেন্টস দেওয়া আছে, কমেন্টস ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম হচ্ছে কমেন্টস। এখানে কিন্তু ব্লগের আইডিটা আমাদের হাতে রয়েছে, আছে না? কোথায় যেন, এই যে ব্লগ ইনফোর মধ্যে ব্লগ আইডি আছে না, এই পেজে কিন্তু আমাদের ব্লগ আইডি রয়েছে। সো আমাদের জন্য কাজটা অনেক ইজি। where publication status 1 a then where blog id comma base, তাই না? get পেলাম। এখন ঘটনা হচ্ছে যে আমি তো জয়েন করতে পারি, জয়েন না করলে তো আমার অথরের নাম আসবে না, সরি ব্লগ আইডি, ইমেজ কেন, এটা তো আইডি। আমাদের হাতে তো এখনো মার্ক জেসনই আছে, আমাদের তো এখন ইয়ে নেই। জয়েন করতে হলে কি করতে হয়, জয়েন করি আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা, এটা ওয়েলকাম মডেলে শিখিয়েছিলাম, ওয়েলকাম কন্ট্রোলার, ওয়েলকাম মডেল তো নেই। যখন আমি তুলে নিয়ে আসছিলাম ডাটাগুলো, কোথায় যেন ক্যাটাগরির নাম দেখালাম না, কোথায় দেখালাম, না আমরা জমে যাই, জয়েন করি কি করি নাই, আমরা করেছি তো, কোথায় যেন করলাম, করি নাই, মনে হচ্ছে তো করি নাই। হুম, আচ্ছা আচ্ছা, না যে laravel.com থেকে আমি জয়েন করি দেখাচ্ছি।
দেখেন ডেটাবেস কুইরি বিল্ডার জয়েন্স এই যে আছে জয়েন উনি কার সাথে কাকে জয়েন করবেন একাধিক টেবিলের সাথে জয়েন করা যায় আবার ওই কোন টেবিলের কোন ফিল্ডগুলোকে আপনি তুলে নিতে চাচ্ছেন কারণ আমি কমেন্টস এর সব নিলাম আর আমি চাচ্ছি যে সিলেকশনটা পরে দিব রাইট তো দেখেন আমি একটা জয়েন করাই কোথায় যেন জয়েন করা ছিল গেট করেছে তো সব জয়েন করাবো হচ্ছে কমেন্টস এর সাথে কার জয়েন হবে ইউজার এখন ইউজার ডট আইডি আর ইউজার্স টেবিলের নাম ইউজার্স ইউজার্স ডট আইডি আর আমাদের কমেন্টস টেবিলটার নাম কি টিবিএল কমেন্টস না টিবিএল কমেন্টস সেখানে কিন্তু আবার আমরা ইউজার আইডি করেছি মনে আছে এবার হোয়ার এর যখন যাব তার আগে আরেকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ সিলেক্টের মধ্যে গিয়ে আমাকে বলে দিতে হবে একটু খেয়াল করেন এখানে বলা আছে ইউজার ডট স্টার আমি ইউজার বলবো না tbl আন্ডারস্কোর কমেন্টস ডট স্টার আর এখান থেকে কি নিব ইউজার্স ডট নেম আর কোনো কিছু দরকার আছে নেই পাবলিকেশন স্ট্যাটাসটা কার কার সাথে মেলাবে tbl comments dot publication status কারণ পাবলিকেশন স্ট্যাটাস না পাবলিকেশন স্ট্যাটাস তো শুধু না আমি তো কমেন্টস বলছি কমেন্টসই শুধু যদি ইউজারে পাবলিকেশন স্ট্যাটাস থাকতো তাহলে অ্যাম্বিগুয়াস হয়ে যেত সো যদি দুইটা টেবিলেই থাকে তাহলে মেনশন করে দিতে হয় কোন টেবিলে পাবলিকেশন স্ট্যাটাস যেহেতু দুই টেবিলে নেই এক টেবিলে আছে আমার এখান থেকে এখানে দেখা যাচ্ছে এইবার আই হোপ ঠিক আছে কোথায় হ্যাঁ সিলেক্টে দেখেন আচ্ছা সিলেক্টে যেটা করলাম যে প্রথমে জয়েন করে নিলাম দুইটা টেবিল তারপর আমি সিলেক্টে বললাম যে কমেন্টস টেবিলের আমার সব দাও স্টার্ট টেবিল মানে সবগুলো কলাম আর ইউজার্স টেবিলের নেম ফিল্ডটা নিব হ্যাঁ ইউজার্স টেবিলের নেম ফিল্ড করেক্ট কমা দিয়ে যাবে ইমেজ তো নেই নেম হয়েছে না এটাকে আমরা এই অবস্থায় রাখলাম এটা আমরা ডেট টেবিলে ডেট টাইমটা তুলে দেখাতে পারি যদি এই ব্লগের কোনো পাবলিশ কমেন্টস থাকে যে রুস্তম আলীর একটা পাবলিশ কমেন্টস আছে রাইট যত কমেন্ট সব তো রুস্তম আলীরই হবে কারণ একজনই ইউজার
মুশফিকের ওখানে 2টা কমেন্টস থাকার কথা। যে রুস্তম আলী ব্র্যাকেট কোথা থেকে যেন রয়ে গেছে, এই যে তাহলে রুস্তম আলী কমেন্টস দিয়ে শেষ করে দিয়েছে, খেয়াল করেছেন? তো এটাকে আমরা যদি পাবলিশ করে দেই সাইটে, নেক্সট ডেতে ডোমেন হোস্টিং যদি কারো থাকে, আমরা এটাকে ডেপ্লয় করে দেখিয়ে দিব। একটা সুন্দর ব্লগ সাইটের নাম লিখে নিয়ে আসবেন, ডোমেন হোস্টিং এ আমরা এটাকে পাবলিশ করে দিব, দেন আপনি ব্লগার হয়ে গেলেন। বুঝা যাচ্ছে? আপনারা ব্লগার হয়ে গেলেন, সবাই অ্যাডমিন প্যানেল একটা একটা করে ইউজার করে নিলেন, আপনারা ব্লগার হয়ে গেলেন, পাবলিশ করে দিলেন। বুঝা যাচ্ছে না? সো এতটুকু দিয়ে কিন্তু ব্লগিং, সিম্পল ব্লগ সাইটের কনসেপ্টটা আপনারা কিন্তু দাঁড় করাতে পারেন, রাইট? তো আস্তে আস্তে করে প্র্যাকটিসটা চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না, এবং যতটুকু করেছি ততটুকু ইমপ্লিমেন্ট। যদি রিপ্লাই কমেন্টস করতে পারেন আরো ভালো। হ্যাঁ, ওই যে আদার্স যে ফাংশনালিটি ফিচার্স গুলো আমি আস্তে আস্তে করে বলছি, সেগুলো করতে পারলে আরো ভালো। ওই অথেন্টিকেশনের যে ইস্যুটা, অথেন্টিকেশনটা না, ওই যে ট্র্যাক করা, হ্যাঁ, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে বারবার হিট করতে না দেওয়া, ওইটা যদি করা যায় আরো ভালো। বুঝাতে পেরেছি? তো সবকিছু কিন্তু আস্তে আস্তে করে আপনি ইমপ্রুভ করতে পারেন একটা ব্লগ সাইটে। আপনি হয়তো চাইতে পারেন যে যারা ব্লগ কমেন্টস করছে তারাও যেন ব্লগ লিখতে পারে, তার মানে কি সেকেন্ড লেয়ার ব্লগিং কনসেপ্টে চলে যাচ্ছে। সেটাও আপনি করতে পারেন। ওকে, দ্যাটস অল। তাহলে ব্লগ আমরা শেষ করছি ফর্মালি। ওকে, ব্লগ করতে গিয়ে কিন্তু আমাদের 10টা ক্লাস, 8টা ক্লাস আমি দিতে চেয়েছিলাম, আলটিমেটলি 11টা ক্লাস দেওয়া হয়েছে। আচ্ছা, আর ই কমার্সের ক্ষেত্রে আমরা কিন্তু যে পোর্শনটুকু চেয়েছি এটুকু করে আনতে হবে, তারপরে পরের পার্টের কাজ শুরু।